তো সেন্টেন্স লিখতে গেলে তোমাদের মাথায় রাখতে হবে, আমাদের দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। এই দুটো জিনিসকে কেন্দ্র করেই মূলত সেন্টেন্সগুলো গড়ে ওঠে। তো আমরা দুটো নেই, ধরা যাক আমরা নাউন হিসেবে একটা শব্দ নিলাম বয়, আর ভার্ব হিসেবে একটা শব্দ নিলাম রানস, মানে রান। তাহলে একটা নাউন একটা ভার্ব আমরা নিলাম। এখন এই দুটো মানে ওয়ার্ডকে আমরা কি করতে পারি খেয়াল করো, এটা কিন্তু নাউন আর এটা কিন্তু ভার্ব। এটা প্রত্যেকটা শিক্ষার্থী খুব সহজেই মানে বলতে পারবে যে নাউন অ্যান্ড ভার্ব। এখন দেখো যেটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যদি এই বয়টাকে এইভাবে লিখি, ধরা যাক আমরা চাইলে কিন্তু লিখতে পারি দ্য বয়, খুব সহজে লেখা যায় তাই না, দ্য বয়, ছেলেটি যদি ছেলেটি হয়। আর না হলে আমরা লিখতে পারি এ বয়, একটি ছেলে। লিখতে পারি কি না? পারি কিন্তু। আবার খেয়াল করো, চাইলে একটা ধরো প্রাণবন্ত ছেলে আমরা লিখতে পারি দ্য প্রাণবন্ত বা শক্তিশালী, এনার্জেটিক, এনার্জেটিক বয়। পারি কি না? এনার্জেটিক বয়। তাহলে দ্য এনার্জেটিক বয় যদি তুমি লেখো তাহলে কি হবে? শক্তিশালী প্রাণবন্ত একটা ছেলে। আবার এ দিয়েও কিন্তু লেখা যাবে অ্যান এনার্জেটিক বয়। তুমি চাইলে কিন্তু লিখতে পারবা অ্যান ঠিক এনার্জেটিক বয়, তুমি কিন্তু লিখতে পারবে। তো তোমরা তো এটা জানোই, যদি এইভাবে লেখো তাহলে অর্থ দাঁড়াবে হলো নির্দিষ্ট একটা ছেলের কথা, ছেলেটি। বাংলা দাঁড়াবে ছেলেটি, যে কোনো ছেলে না, যাকে তুমি চেনো এরকম কিছু একটা হবে, ছেলেটি। আর এটা হলো একজন, যে কোনো একজন ছেলের কথা তুমি বলতে পারবা। এনিওয়ে আমরা সেদিকে যাচ্ছি না, আমি শুধু দেখাতে চাচ্ছি যে এই যে আমরা এখানে দুটো নাউন নিয়েছি, এই যে এখানে দুটো নাউন, দুটো ওয়ার্ড, একটা ভার্ব একটা নাউন, এগুলো দিয়ে আসলে কিভাবে বাক্য তৈরি হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে আপাতত আমি যেটা দেখালাম, এই যে বয়, এই বয়কে কেন্দ্র করেই কিন্তু আমরা এনার্জেটিক বসাইছি, এই বয়কে কেন্দ্র করে দি বসাইছি। তার মানে আমরা কিন্তু বলতে পারি এখানে যে আর্টিকেল, তাই তো, আর্টিকেল বসালাম। তাহলে আর্টিকেল সমান আমরা এখানে বলতে পারি এ, বা আমরা দি বসাইছি, আর্টিকেল এটা কিন্তু। আবার এরা মানে এই দুটোকে কিন্তু আবার অ্যাডজেক্টিভও বলা যেতে পারে। কী লিখলাম? অ্যাডজেক্টিভও আমি বলতে পারি। আবার ধরো এখানে আমরা যেটা লিখলাম এনার্জেটিক, এনার্জেটিক এই শব্দটা কিন্তু পুরাপুরি অ্যাডজেক্টিভ। যারা অ্যাডজেক্টিভ চেনো তোমরা তো বুঝতেই পারছো, এটা প্রাণবন্ত বা শক্তিশালী এটা বোঝায়। তার মানে আমরা নাউনকে কেন্দ্র করে আর্টিকেল এবং কি অ্যাডজেক্টিভ বা দুটোই অ্যাডজেক্টিভ, আমরা দুটো অ্যাডজেক্টিভ আসলে বসাইছি কিন্তু বয়কে কেন্দ্র করে। এই পর্যন্ত মোটামুটি তোমাদের ক্লিয়ার। আমরা কিন্তু একটা বড় বাক্য লিখব, তোমরা ফলো করো, আসলে ধীরে ধীরেই ফলো করো, এটা অত টেনশনের কিছু নেই। এবার ধরো আমরা যে ভার্বটা আমরা লিখেছি এখানে, সেই ভার্বটা ছিল হচ্ছে রান, RUN, রান, এটা কিন্তু ভার্ব। তো ভার্বের জন্য আমরা সাধারণত অ্যাডভার্ব বসায় থাকি। হ্যাঁ, তো একটা অ্যাডভার্ব আমরা যদি এভাবে চিন্তা করি, অ্যাডভার্ব সমান ধরো সুইফট একটা শব্দ আছে, মানে দ্রুত, যেটা SWIFT, সুইফটের সাথে LY দিলাম, সুইফটলি, কেমন? তাহলে তুমি এখন যতটুকু আমরা লিখেছি
ধরা যাক আমরা হচ্ছে যে দি বয় দিয়ে যে বাক্যটা লিখলাম সেই বাক্যটাই যদি লিখি তাহলে দেখ কতদূর পর্যন্ত লেখা যায়। তাহলে লেখা সম্ভব এভাবে, দ্য এনার্জেটিক বয়, এনার্জেটিক বয় এটা তো লেখাই যায় তাই না। দ্য এনার্জেটিক বয়, আমরা দিব রান, ভার্ব দিব, এটা একটা এস দিলাম, রানস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, একজনের কথা বলা হচ্ছে। রানস সুইফটলি, এই পর্যন্ত লেখা যায় কি না, লেখা কিন্তু যায়। তাহলে এইটা হবে ভার্ব, এটা হবে অ্যাডভার্ব, মানে এই জিনিসটা এটার জন্য লিখেছি আমরা। আর এনার্জেটিক তো ইতিমধ্যে তোমরা জানো বয়ের জন্য লেখা হয়েছে, এটা বয়ের জন্য লেখা হয়েছে, দিয়েও কিন্তু বয়ের জন্য লেখা হয়েছে। বাট মূল শব্দটা হলে এখন পর্যন্ত যা লিখলাম মূল শব্দ কিন্তু এইটা আর এইটা, এই পর্যন্ত তো ক্লিয়ার তাই না। এবার আমরা আর একটু আগাতে চাই, চলো দেখি। তো এইখানে কি দাঁড়ালো বাংলা, দ্য এনার্জেটিক বয় রান সুইফটলি, খুব দ্রুত কি এনার্জেটিক প্রাণবন্ত ছেলেটি দৌড়ায়। আচ্ছা, এখন আমরা এইটার সাথে আরও কিছু জিনিস যুক্ত করতে চাই, অর্থাৎ আমরা সুইফটলির পর সে, তো এখান থেকে একটা জিনিস দেখো, এটা একটু দেখার দরকার আমি মনে করতেছি। এই পর্যন্ত আমরা যে কাজটা করছে মানে হু, সেটা আমরা পেয়েছি তাই না। আর এইখানে আমরা পেয়েছি পুরোটা মিলে কি কাজটা করছে, মানে সে যে কাজটা করছে হোয়াট আমরা পেয়েছি, কিন্তু কাজ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি, এখানে যেটা পেয়েছি এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট, এবং এখানে আমরা এটাকে মেইনলি বলতে পারি ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব। যদিও এই সাবজেক্টকে কেন্দ্র করে কিছু আমরা এক্সট্রা অ্যাডজেক্টিভ বসাইছি এবং ভার্বকে কেন্দ্র করে আমরা একটা অ্যাডভার্ব বসাইছি, থাকুক এ পর্যন্ত আমরা বসাতে পারবো। তাহলে দ্য এনার্জেটিক বয় রান সুইফটলি, প্রাণবন্ত ছেলেটি দ্রুত দৌড়ায়। এখন আমরা যেটা করব, সুইফটলি পর আমরা একটা ফ্রেজ ইউজ করব। ধরো এই যে সুইফটলির পর আমরা কিন্তু লিখবো কেমন, এই সুইফটলির সাথে যুক্ত করে নাও থ্রু দ্য কোয়াইট পার্ক, মানে এরকম একটা জিনিস আমি বলতে চাচ্ছি, THROUGH, থ্রু মানে ভেতর দিয়ে, এটা পার্কের ভেতর দিয়ে, তো পার্কটা ছিল নীরব, আমরা বলতে চাচ্ছি দ্য কোয়াইট, কোয়াইট মানে নীরব শান্তশিষ্ট পার্ক। তাহলে এখন এই পর্যন্ত বাক্যটা পড়ো তো, দ্য এনার্জেটিক বয় রানস সুইফটলি থ্রু দ্য কোয়াইট পার্ক, এই পর্যন্ত কিন্তু অর্থটা আসতেছে, দ্য এনার্জেটিক বয় রানস সুইফটলি থ্রু দ্য কোয়াইট পার্ক। তো এটা কিন্তু আমাকে একসঙ্গে পড়তে হবে, থ্রু দ্য কোয়াইট পার্ক। হ্যাঁ, একসঙ্গে কেন পড়তে হবে, আসলে এই জায়গায় মূলত আমরা এইখানে যেটা লিখেছি, ধরো এটা কিন্তু একটা নাউন, হ্যাঁ, পার্ক, পার্ক পার্ক কী লিখলাম, এটা পার্ক, পার্ক হয়ে গেছে পার্ক। তো এইখানে এটা কিন্তু একটা নাউন, তো নাউনের জন্য তো তোমরা জানো অ্যাডজেক্টিভ সবসময় বসে, কোয়াইট কিন্তু অ্যাডজেক্টিভ এবং দিয়েও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। তার মানে মূলত যেখানে নাউন বসায় আমরা ইচ্ছা করলে তার সামনে অ্যাডজেক্টিভ দেওয়া যায়। আর এখানে যে থ্রু দেখতেছো এটাকে কিন্তু বলা হয় প্রেপোজিশন। হ্যাঁ, তো প্রেপোজিশন সাধারণত কোনো একটা নাউনের সামনে বসে এই যে নাউনটা দেখতেছো এই নাউনটাকে আমরা যে বাক্যটা পড়লাম, দ্য এনার্জেটিক বয় রান সুইফটলি, এই অংশের কোনো একটা ওয়ার্ডের সাথে সম্পর্ক যুক্ত করে দেয় থ্রু জিনিসটা বসে। যেমন তুমি যদি থ্রুটা বাদ দিয়ে পড়ো, কথার কথা এটা বাদ দিলাম, তাহলে পড়তে কেমন লাগবে দেখো, দ্য এনার্জেটিক বয় রান সুইফটলি দ্য কোয়াইট পার্ক, অর্থটা কিন্তু আসবে না, মানে প্রাণবন্ত ছেলেটি দ্রুত দৌড়ায় শান্ত পার্ক, শান্ত পার্ক না তো শান্ত পার্কে, বা পার্কের ভেতর দিয়ে বলতে হবে তোমাকে বাংলাটা। তো সেইটার জন্য তোমাকে কিন্তু থ্রু শব্দটা এখানে দিতেই হবে, না হলে এই পার্কটা আলাদা হয়ে পড়বে বাক্য থেকে। তার মানে এই পার্কটাকে পুরো বাক্যের সাথে যুক্ত করার জন্য আমরা এই প্রিপোজিশনটা ইউজ করি।
সব নাউনের ক্ষেত্রে একই ঘটে, যেখানে প্রিপোজিশন ইউজ করা হয় ঘটনাটা কিন্তু সেম। বাক্য কিন্তু আমাদের শেষ হয়নি। এই পর্যন্ত বলার পর আমরা যেটা করব, ধরো আমরা এখানে থেমে গেলাম, পার্কের এই জায়গাটাতে থেমে গেলাম। এখন আমরা বলতে চাচ্ছি এই বাক্যের সাথে এই যে এনার্জেটিক বয়, এই ছেলেটা দৌড়াচ্ছে, এটা তো একটা আমরা ভার্ব দিয়ে দিছে এখানে। এখন বলতে চাচ্ছি সে খুব মানে উত্তেজনার সাথে হাসি মুখে উত্তেজিত হয়ে, এরকম মানে হাসি মাখা মুখ নিয়ে উত্তেজিত হয়ে। তাহলে এইটা লেখার জন্য আমাকে লিখতে হবে স্মাইলিং, মানে হাসি হাসি মুখ মাখা মুখ, স্মাইল থেকে স্মাইলিং, উইথ কী দেব, এক্সাইটমেন্ট, মানে উত্তেজনা যেটাকে বলা হচ্ছে, এক্সাইটমেন্ট। কেমন বুঝতে পারছো তো মিনিংটা? এক্সাইটমেন্ট, স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট, এটাকে একটু আন্ডারলাইন করে দিই, কারণ আমাকে এটা একসঙ্গে পড়তে হচ্ছে। স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট, স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট। তো এইটা কেন লিখলাম? এটা লিখলাম এই জন্যেই যে এনার্জেটিক ছেলেটি দৌড়ায় দ্রুততরভাবে ওই শান্তশিষ্ট, মনে করো শান্ত স্নিগ্ধ পার্কের ভেতর দিয়ে, স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট। তাহলে এই যে এখানে আমরা স্মাইলিংটা লিখলাম, ভার্ব মনে করি, এটা ভার্ব থেকে আসছে। তো এই ভার্বের কাজটা মানে স্মাইলিং, এটা কে আসলো? এটা কিন্তু এই বয়টাই। হ্যাঁ, তুমি এভাবে লিখতে পারবে পরবর্তীতে। এখানে কিন্তু একটা ভার্ব আমরা দিয়ে দিছি, এই যে ভার্ব এখানে দিয়ে দিছি। সো আমাকে আর ভার্ব আসলে দিতে হবে না, আমরা এখন এই বাক্যে যা কিছু লিখব সেগুলি ভার্ব ছাড়া। স্মাইলিং এখানে হাসি মাখা মুখ, উইথ এক্সাইটমেন্ট তো উত্তেজনার সাথে হাসি মাখা মুখে, এটা কিন্তু মিনিং চলে আসলো। এবং স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট এটাকে কিন্তু আমার একসঙ্গে পড়তে হবে। আচ্ছা, এখন এটার সাথে তুমি বলতে চাচ্ছ ছেলেটা আরও কী করলো, তার বন্ধুকে ধরতে, ধরো আমরা এখানে লিখব টু ক্যাচ হিজ ফ্রেন্ড, মনে করো CATCH, ক্যাচ হিজ ফ্রেন্ড। যদি আমি লিখি তাহলে কি দাঁড়ায় আমি দেখাচ্ছি। তো এইখানে যে আমরা লিখলাম টু ক্যাচ হিজ ফ্রেন্ড, খেয়াল করো এটা কিন্তু আবার ভার্ব থেকে আসছে, বাট ভার্ব নয়। টু ক্যাচ যখন লেখা হয়, মানে টুর সাথে যখন ভার্ব বসানো হয় সেটা ভার্ব থাকে না। টু ক্যাচ একসঙ্গে পড়তে হবে, টু ক্যাচ, এটা কিন্তু ভার্ব থাকবে না। যেমন স্মাইলিং কিন্তু ভার্ব নাই, টু ক্যাচও কিন্তু ভার্ব নাই, এটা অন্য কিছু, নাউন বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এরকম কিছু একটা হয়ে যাবে। সেদিকে আমরা আলোচনা না করি, আমরা মিনিং বোঝার চেষ্টা করি। তাহলে দ্য এনার্জেটিক বয় রান সুইফটলি থ্রু দ্য কোয়াইট পার্ক স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট টু ক্যাচ হিজ ফ্রেন্ড। তাহলে ক্যাচটা কে করছে? কাজটা কিন্তু আসলে ওই বয়টাই বোঝাচ্ছে। টু ক্যাচ, ধরতে, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে ধরতে সে আসলে দ্রুততরভাবে দৌড়ায়। তাহলে এখন চিন্তা করো, দেখো এই যে বাক্যটা, এই বাক্যের শুরুটা কিন্তু ছিল কি মনে আছে? একটা নাউন আর একটা ছিল কিন্তু ভার্ব। অর্থাৎ একটা নাউন এবং ভার্ব দিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়, আমরা কিন্তু আরও যেতে পারবো, এখানেই কিন্তু শেষ না। তো আমি যাব, আরও একটু আমি যাই, চলো তো দেখা যাক। এরপরে আমরা যেটা করব, দেখো এই পর্যন্ত তো আমরা এসেছি। এখন তোমার মনে হলো যে এরপরে আমি আরও একটা বাক্য লিখব, মানে ক্লোজ। এই পর্যন্ত তো আমরা লিখেছি, ধরো আমি এরপরে লিখলাম বাট, কিন্তু সে যেহেতু দ্রুত দৌড়াচ্ছে সেটাকে কেন্দ্র করে আমি লিখতে পারি হি হোঁচট খাইয়ে গেছে এক জায়গায়। ট্রিপস মানে হোঁচট খায়, ট্রিপস কিসের হোঁচট খায়, কিসের উপর? ওভার স্মল স্টোন, স্মল স্টোন, স্মল স্টোন, অ্যান্ড আরও লিখতে পারি, এবং কী করে পড়ে যায়, ফলস, পড়ে যায়, টু দ্য গ্রাউন্ড, টু দ্য গ্রাউন্ড, মাঠে পড়ে যায়। তো এই যে পরে যে জিনিসগুলো আমি লিখলাম, আসলে যে বার দিয়ে মানে আরও একটা বাক্য যুক্ত করা যায়, ক্লোজ যুক্ত করা যায়। পরে যে ক্লোজটা আমি লিখলাম এখানে দেখো আবার কিন্তু একটা হি দিয়েছি, মানে নাউন বা প্রোনাউন এবং ভার্ব। তো ইন্টারেস্টিং ব্যাপার, আগেরটার মতোই এই যে ট্রিপস,
ভার্ব, এটাকে কেন্দ্র করে কিন্তু ওভার এ স্মল স্টোন, এটা আমি বসাইছি। ওভার এ স্মল স্টোন, অর্থাৎ আরেকটা ফ্রেজ বসানো হয়েছে। আবার অ্যান্ড দিয়ে কি করা হলো, আবার একটা এখানে ভার্ব দেওয়া হলো, ফলস টু দ্য গ্রাউন্ড, আবার এখানে একটা ফ্রেজ বসানো হলো। মানে আগেরটার মতো করেই কিন্তু এরকমভাবে চলতেই থাকবে যতক্ষণ তুমি অর্থটা ন্যাচারালি বুঝতে পারবে। তো এই ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমাদের জ্ঞাতার্থে শুধু বলে রাখি, আমি এই সিরিজটা চালিয়ে যাব। যারা ইন্টারেস্টেড আসলে বাক্যগুলো কিভাবে বড় হয় এগুলো নিয়ে আরও আমি গভীরে যাব। এটা শুধু একটা ধারণা দিলাম যে কিভাবে আসলে বাক্যগুলো কাজ করে। আমরা প্রতিটা জিনিস কিন্তু আরও সুন্দর করে ব্যাখ্যা করব কিভাবে কিভাবে আসলে বাক্যগুলো তৈরি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।